প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ইসরায়েল রাষ্ট্রের উৎপত্তি হয়েছে কিভাবে। এ নিয়ে অনেকেই জানতে চেয়েছেন, তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনুন। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা কিভাবে হয়েছে এই বিষয়ে বলতে গেলে অনেক পিছনের দিকে আমাদের যেতে হবে। বলে রাখা ভালো, ইসরায়েল রাষ্ট্রটি যে প্রতিষ্ঠিত হয়েছে কারো সঙ্গে যুদ্ধ বিগ্রহ করে নয়, কারণ জাতিসংঘের কনস্টিটিউশন এবং চুক্তি সম্পাদনের মাধ্যমে এই ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছে। একটি বিষয় স্পষ্ট করা দরকার, ইহুদিরা আসলে একটি নৃতাত্ত্বিক জাতি ছিল। ইহুদিদের আদি নিবাস বর্তমানের যে সিরিয়া, জর্ডান, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন অঞ্চলটি দেখে থাকেন, সেটাই ছিল তাদের আদি নিবাস। কিন্তু ইতিহাসের নানা সময়ে তারা বিভিন্নভাবে নিপীড়নের শিকার হয়েছেন তাদের চারিত্রিক দোষেই। সে কারণে আদিভূমি থেকে তারা বিতাড়িত হয়েছেন সারা পৃথিবীতে। পরবর্তীতে তারা ছড়িয়ে পড়ে। ঊনবিংশ শতাব্দীতে অধিকাংশ ইহুদি বসবাস করত গোটা ইউরোপ জুড়ে, বিশেষ করে জার্মান ও রুশ অঞ্চলে। ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে খ্রিস্টান ধর্মানুসারীদের সঙ্গে ইহুদিদের উপর নতুন নিপীড়ক হিসাবে অবতীর্ণ হয় জাতীয়তাবাদীরা। ঊনবিংশ শতাব্দীর একেবারে মাঝামাঝি প্রাচ্য ও পাশ্চাত্যের ইহুদি যে সমস্ত নেতা ছিলেন, তাদের আদি ভূখণ্ডে ফিরে যাওয়ার একটা পরিকল্পনা শুরু হয়। তাদের মধ্যে আলোচনা শুরু হয় তারা আদি ভূখণ্ডে ফিরে আসবে। এর মূল লক্ষ্য ছিল ইহুদিরা তাদের আদি ভূখণ্ডে ফিরে যাবে, সেখানে রাষ্ট্র গঠন করবে। 1896 সালে ডাক্তার থিওডোর হার্জেল প্রথম ইহুদি জাতিগোষ্ঠীর জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেন। 1897 সালে ইহুদিদের আদি নিবাসে ফিরে যাওয়া ও তাদের জন্য একটি রাষ্ট্র সৃষ্টির বিষয়টি রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। ইউরোপের ইহুদিরা গড়ে তোলে জায়নিস্ট সংঘ। জায়নিস্ট সংঘ সেই আন্দোলনের নেতৃত্ব দেয়। তাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইহুদিদের আলাদা আবাসভূমি এবং যদি সম্ভব হয় তা তাদের আদি নিবাসেই একটা পূর্ণ রাষ্ট্র করবে। প্রথম বিশ্বযুদ্ধের আগে তৎকালীন তুরস্ক থেকে গ্লিসারিনের বাণিজ্য করত ইউরোপের বণিকেরা, যা ইউরোপের সমরাস্ত্র, যুদ্ধাস্ত্র এর চালিকা শক্তি বলে বিবেচিত হতো গ্লিসারিন। কিন্তু তুরস্কের গ্লিসারিন বাণিজ্য বন্ধ ঘোষণা করলেই নিজেদের অস্তিত্বের স্বার্থে অটোম্যানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্রিটিশ বাহিনী। বাণিজ্য নিয়েই কিন্তু এই যুদ্ধ ঘোষণা করে। এ সময়ই ত্রেতার ভূমিকায় ইহুদি বিজ্ঞানী ডক্টর কাইম ওয়েজম্যান তিনি অ্যাসিটোন আবিষ্কার এর ফর্মুলা তৈরি করে, অর্থাৎ গ্লিসারিনের পরিবর্তে সমরাস্ত্র ঠিক রাখার জন্য অ্যাসিটোন আবিষ্কার করে। ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে ইহুদিরা একটা আলাদা আবাসভূমি দাবি করেন, শুধুমাত্র একটা আবিষ্কারের ফলে। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে বর্তমান ইসরায়েল ফিলিস্তিন অঞ্চল অটোমান সাম্রাজ্যের অধীন ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত মুসলমান শাসক ছিলেন তারা একটু অদূরদর্শিতা ছিলেন এবং ব্রিটিশদের ষড়যন্ত্রের কারণে তুরস্কে মুসলিম খিলাফত ভেঙে যায়। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ বাহিনী 1917 সালে ইরাক, সিনাই উপত্যকা, ফিলিস্তিন ও পবিত্র জেরুজালেম দখল করে নেয়। অটোমান সাম্রাজ্যের পতনের পর বর্তমান যে ইসরায়েল, ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন এই যে অঞ্চলগুলো রয়েছে, সেগুলো ইংল্যান্ড আর ফ্রান্সের ম্যান্ডেটরের অধীনে চলে যায়। এই সময়ই জায়নিস্ট সংঘের তৎপরতা বাড়তে থাকে এবং ইউরোপে বসবাসকারী ইহুদিদের আদিভূমি ফিলিস্তিন অঞ্চলে ফিরে যাওয়ার আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। 1917 সালের 2 নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস
বালফোর ইহুদিবাদীদেরকে লেখা একটা চিঠিতে ফিলিস্তিনে পূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে দেন, যা আপনারা জানেন ইতিহাসে বেলফোর ঘোষণা নামে পরিচিত। ব্রিটিশদের এই ঘোষণার কারণ হিসেবে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একদিকে তো এসিটোন আবিষ্কার করেছে, তার প্রতিশ্রুতি রাখতেই হবে। দ্বিতীয় যে কারণটা রয়েছে, ইহুদিরা ভালো চরিত্রের নয়, তারা যে স্থানেই থাকুক না কেন তারা জঞ্জাল সৃষ্টি করতে বা ঝামেলা সৃষ্টি করতে সবসময় উদ্যত থাকে। তো এই দুটো কারণে ইউরোপে তারা জায়গা দিতে নারাজ, তাই কায়দা করে ইউরোপ থেকে তাদের এই ফিলিস্তিনে পাঠিয়ে দেবে। তো ঐতিহাসিকগতভাবে এই যে একটা বড় সিদ্ধান্ত, যার ফলে ইহুদিদের একটা আলাদা রাষ্ট্র ইসরায়েল হয়ে যায়। ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার পর বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে এসে বসতি স্থাপন শুরু করে। দুর্বল শক্তির কারণে প্রথম পর্যায় থেকেই মধ্যপ্রাচ্যের যে সমস্ত মুসলমান শাসক এবং যে মুসলমান রাষ্ট্রসমূহ ছিল, ইহুদি আগমনকে বন্ধ করতে পারেনি। ইহুদিরা ফিলিস্তিন আসা শুরু করলে 1905 থেকে 1914 সালের মধ্যে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা কয়েক হাজারে উন্নীত হয়। ধীরে ধীরে 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে 1918 সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয় 20,000। এরপর শুরু হয় বিশ্ব ইহুদিদের একত্রিত করা। এই কাজটা একেবারে সহজ হয়ে গেল। আরব যে মুসলমান ছিল তারা নিয়ন্ত্রণ করত এই এলাকাটাকে, কিন্তু তাদের শক্তি খর্ব হয়ে গেল। তাদের মধ্যে অনৈক্য স্থাপন হলো। আরব শক্তিকে দমনের উদ্দেশ্যকে সামনে রেখে প্রকাশ্যে ইহুদি অভিবাসীদের ধরে এনে ফিলিস্তিনে জড়ো করার কাজ শুরু হয়ে গেল। ফলে 1919 থেকে 1923 সাল নাগাদ ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে 35,000-এ পৌঁছে গেল। ধীরে ধীরে ইসরায়েল ইহুদিদের জন্য নিরাপরাধ ও স্বাধীন এলাকা হিসেবে গড়ে ওঠার ফলে সেখানে ইহুদিদের সংখ্যা দ্রুতই বৃদ্ধি পেতে থাকে। 1931 সালের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন 5 গুণ বৃদ্ধি পেয়ে 1,80,000-এ পৌঁছেছে ইহুদিবাদী ইসরায়েলের জনসংখ্যা। 1948 সালে সেখানে ইহুদিদের সংখ্যা 6 লাখে উন্নীত হয়। 1918 সালে ব্রিটেনের সহযোগিতায় গঠিত ইসরায়েলের গুপ্ত ইহুদি বাহিনী হাগানা ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। প্রথম পর্যায়ে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদের সহায়তা করা হাগানা বাহিনীর দায়িত্ব হলেও পরবর্তীকালে তারা সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয় বলে আমরা বিভিন্ন পেপার পত্রিকায় পড়েছিলাম। ফিলিস্তিনি জনগণের বাড়িঘর ও ক্ষেত খামার দখল করে, যাদের বাড়িঘর দখল করে তাদেরকেই বাড়ি থেকে বিতাড়িত করা শুরু করে দিল এই বাহিনী। বাজার, রাস্তাঘাট সহ জনসমাবেশ যেখানেই খুশি সেখানেই তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে এই হাগানা বাহিনী। তাদের প্রধান কাজই এটা ছিল। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ফিলিস্তিন ভূখণ্ডটি একটি স্বাধীন ও একছত্র মুসলমানদের এলাকা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত 181 নম্বর প্রস্তাব গৃহীত হয়েছিল। জাতিসংঘ ইহুদিদের ক্রীড়নকে পরিণত হয়ে মার্কিন ও ব্রিটেনের চক্রান্তকে সফল করার উদ্দেশ্যে সমগ্র মুসলিম বিশ্বের বিরোধিতাকে তোয়াক্কা না করে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে। এই প্রস্তাব অনুসারে
জাতিসংঘ মাত্র ৪৫% ফিলিস্তিনিদের প্রদান করে জমি এবং বাকি ৫৫% জমি বা ভূমি দিয়ে দেয় ইহুদিবাদীদের হাতে। এভাবে ফিলিস্তিনের ভূমিকে জোরপূর্বক দখল করে গঠন করা হয় ইহুদিদের নতুন রাষ্ট্র ইসরায়েল। ১৯৪৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকগতভাবে দুর্বল ছোট রাষ্ট্রগুলোকে চাপ দিতে থাকে। জাতিসংঘে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পক্ষে ভোট দেওয়ার জন্য, যাতে একটা পূর্ণ রাষ্ট্র হয়। মার্কিনদের প্রবল চাপ ও মুসলমানদের দুর্বলতার সুযোগে ১৯৪৮ সালের ১৪ মে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনির ম্যান্ডেট ছেড়ে দেয়। ওই দিনই ইহুদি নেতারা ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেন। পরদিন আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের বিশাল যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধে আরবরা পরাজিত হয়, কারণ তাদের যে সৈন্য সংখ্যা ছিল, অর্থাৎ ইসরায়েলের সৈন্য সংখ্যা ৩৫,০০০ আর আরবদের ছিল মাত্র ৩০,০০০। সে কারণেই তারা পরাজিত হয়। এর ফলে ৭.৫ লাখ ফিলিস্তিনি শরণার্থীর সৃষ্টি হয়। স্বাধীনতা লাভ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের সাহায্যে ইসরায়েলের অস্ত্রশস্ত্র ও শক্তিতে পরাক্রমশালী হয়ে ওঠে। মিত্রদের সহযোগিতায় তারা দিনের দিন আশকারা পেয়ে একেবারে যে তৎকালীন ফিলিস্তিন ছিল সেটাকে গ্রাস করা শুরু করে দেয়। শেষ পর্যন্ত আপনারা দেখছেন গ্রাস করতে করতে সামান্যটুকু রয়েছে। একদিকে গাজা আর অপরদিকে ফিলিস্তিন। গাজায় যারা রয়েছে, গাজাবাসীদের এখন নেতৃত্ব দিচ্ছে হামাস। তো প্রিয় দর্শক, এভাবেই কিন্তু দিনের দিন একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে চলছে মধ্যপ্রাচ্যের এই ফিলিস্তিন। এই ফিলিস্তিনেই কিন্তু ইসরায়েল রাষ্ট্রটি গঠিত হয় এবং ইসরায়েলরা বা যারা সেখানকার বাহিনী রয়েছে বর্তমান আইডিএফ, ইসরায়েল ডিফেন্স ফোর্স, 3টি যে সেখানে সৈন্যদলে যোগ রয়েছে, স্থল, নৌ এবং আকাশ, তারা এখন কিন্তু ব্যাপকভাবে আক্রমণ করছে। কোথায় আক্রমণ করছে? কখনো ফিলিস্তিনে, কখনো লেবাননে, কখনো বা পার্শ্ববর্তী দেশগুলোতে। এই আক্রমণের পিছনের মূল কারণ অবশ্যই আমি আপনাদের বলার চেষ্টা করছি। আপনারা জানেন গত বছরের প্রথমের দিকে যে একটা আক্রমণ চালিয়েছিল হামাস, অর্থাৎ গাজায় যারা স্বাধীনতা রক্ষার্থে বিভিন্ন ধরনের কাজকর্ম করে চলেন, তারা কিন্তু আক্রমণ করেছিল ইসরায়েলে। কেন ইসরায়েলে আক্রমণ করেছিল? কারণটা ছিল ইসরায়েলের যে সমস্ত বাহিনী ছিল তারা দিনের দিন তাদের সীমানাটাকে বাড়াচ্ছে, অর্থাৎ গাজা বা ফিলিস্তিনকে গ্রাস করার চেষ্টা করছে। আর এটাকে মেনে নিতে না পেরে হামাস যে সমস্ত সদস্য রয়েছে তারা অসংখ্য মিসাইল একেবারে ইসরায়েলের বুকে ফেলে দেয়, যার ফলে পাল্টা প্রতিক্রিয়া স্বরূপ হামাসকে নিধনযজ্ঞ চালানোর উদ্দেশ্যে গত বছরের প্রথম থেকে এখনো পর্যন্ত, অর্থাৎ 2024 সাল এসেও এখনো পর্যন্ত কিন্তু যুদ্ধ চলছেই। শুধু এই যে 2024-এর শেষের দিকে আমরা উপনীত হয়েছি, জানি না এই সংগ্রামের মুক্তি কোথায় হবে। প্রিয় দর্শক, আপনারা যতটুকু দেখছেন এই ম্যাপের মাধ্যমে, এই যে ইসরায়েলি বাহিনী তারা শুধুমাত্র গাজায় আক্রমণ করেছে তেমনটা নয়। গাজায় আক্রমণ করার পর লেবাননে আক্রমণ করে। এবার আপনাদের বিষয়টা বলি, গাজায় প্রায় 44,000 সাধারণ নাগরিকদের মৃত্যু হয়েছে, যার ফলে লেবাননের যে গোষ্ঠী রয়েছে হিজবুল্লাহ, তারা কিন্তু এই হামাসকে পরবর্তীতে সাপোর্ট করা শুরু করে দিল। যেহেতু অসংখ্য সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, সেই বিষয়টাকে প্রাধান্য দিয়ে
হিজবুল্লাহ কিন্তু রকেট হামলা শুরু করে দেয় ইসরায়েলের বুকে। তো প্রিয় দর্শক, এই একটা রক্তক্ষয়ী সংগ্রাম কিন্তু এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলছে। মুহুর্মুহু সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে এবং লেবানন, গাজা, ফিলিস্তিন, ইরান, ইরাক, জর্ডান, সিরিয়া, এই যে মধ্যপ্রাচ্য এই মুহূর্তে একেবারেই একটা যুদ্ধময় পরিস্থিতির মধ্যে রয়েছে। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সংক্ষিপ্ত সময়ে এই ইসরায়েলের সৃষ্টি এবং ইসরায়েলের কর্মকাণ্ডগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আরেকজনকে শেয়ার করে জানিয়ে দেবেন যে কিভাবে ইসরায়েলের সৃষ্টি হয়েছে এবং ইসরায়েলের পরবর্তী কর্মকাণ্ডগুলো কি, এই বিষয়টা সম্পর্কে এই ভিডিওতে পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।